আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে পলাশবাড়ির রাম মূর্তি ইস্যু। আর একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমি ন্যায্যতার ভিত্তিতে নিরপেক্ষ জায়গা থেকে এই ইস্যুতে আলোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে সর্বপ্রথম আমাকে বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে সংবিধানের আলোকে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। যেহেতু বাংলাদেশের সংবিধানে 41তম অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো সম্প্রদায়, অর্থাৎ এখানে বিশেষ করে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলা হয়নি, বলা হয়েছে যে কোনো সম্প্রদায় তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবে এবং একান্ত তাদের নিজস্ব স্বতন্ত্র কারিকুলামে সেটিকে পরিচালনা করতে পারবে। রাষ্ট্র তাদেরকে সেই অধিকার প্রদান করে এবং যে কোনো সম্প্রদায় সেই অধিকার সংরক্ষণ করে। সুতরাং অন্যান্য সম্প্রদায়ের মতো বাংলাদেশি সনাতন ধর্মের অনুসারীরাও, এই হিন্দু সম্প্রদায়ের লোকেরাও তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবে এবং তাদের নিজস্ব কারিকুলামে সেটিকে পরিচালনাও করতে পারবে। রাষ্ট্র তাদের সেই অধিকার, সংবিধান তাদের সেই অধিকার প্রদান করে থাকে। সুতরাং আমাদের এই সংবিধানই বলছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কার মূর্তি বানাবে আর কার মূর্তি বানাতে পারবে না, এটি একান্তই তাদের নিজস্ব ও আভ্যন্তরীণ বিষয়। তবে সেই মূর্তি কিংবা ভাস্কর্য যদি 50 ফিটের উচ্চতায় প্রবেশ করে তাহলে সেটি একটি ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত হবে। আর সেই উঁচু স্থান নির্মাণ করার ক্ষেত্রে সরকারের 3টি আইনি প্রক্রিয়ার অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ প্রথমেই তাকে জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে বিশেষজ্ঞ টিমের ছাড়পত্র নিতে হবে। দ্বিতীয়ত তাকে বুয়েটের স্ট্রাকচারাল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আর তৃতীয়ত তাকে সিভিল এভিয়েশন থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তাছাড়াও কখনো কখনো ক্ষেত্র বিশেষে উঁচু স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহ করার বাধ্যকতাও রয়েছে। সুতরাং এই পুরো আইনি প্রক্রিয়ার অনুসরণ করে যদি পলাশবাড়ির ওই রাম মূর্তিটি নির্মাণ করা হয়ে থাকে তাহলে এটি অপসারণ করা, এর কাজ স্থগিত করা আমাদের কারোরই নৈতিক কোনো অধিকার নেই এবং আমরা সেই অধিকার সংরক্ষণ করি না। কারণ রাষ্ট্র যে কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। কিন্তু মোটা দাগে এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, অর্থাৎ পলাশবাড়ির ওই 81 ফিট উচ্চতার রাম মূর্তিটি কি দেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার অংশ? এটি কি দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতোই স্বাভাবিক কোনো বিষয়, নাকি এটির পিছনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে এটির যোগসূত্রতা রয়েছে? তবে 22 কোটি টাকার এই মেগা প্রজেক্টের পিছনে একজন বিতর্কিত ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ এবং ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্টতার খবর গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া সবচাইতে বড় চিন্তার কারণ হচ্ছে পলাশবাড়ির ওই মূর্তিটি দেশের এমন একটি অঞ্চলে নির্মাণ করা হয়েছে যে অঞ্চলটি উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকারের দৃশ্যমান টার্গেটে পরিণত হয়েছে। সম্প্রতিকালে ভারতের বিভিন্ন গণমাধ্যমে ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে নিজেদের মধ্যে অ্যানালাইজ করছে কিভাবে বাংলাদেশের রংপুর বিভাগ দখল করা যায়। এমনকি বিজেপি সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা রংপুর বিভাগের নাম ধরে যেই কোনো মূল্যে এই অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিজেপি সরকারকে, যা যথেষ্ট আমলে নেয়ার সুযোগ রয়েছে। সুতরাং ভারতের অর্থায়ন, ভারতীয় দূতাবাসের উদ্বোধন, ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আত্মস্বীকৃত বয়ান এটি প্রমাণ করে যে রংপুরের পলাশবাড়িতে ওই রামের মূর্তিটি কোনো কাকতালীয় বিষয় নয় এবং দেশের অন্যান্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের মতো কোনো স্বাভাবিক বিষয় নয়। তাছাড়া ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা এবং রংপুরের রাম মূর্তি ইস্যুকে কেন্দ্র করে যারা মাঠে সক্রিয় আছে তাদের অনেকেরই বাংলাদেশ বিরোধী বিজেপি সরকারের সাথে ঘনিষ্ঠতার খবর গণমাধ্যমে এসেছে। অর্থাৎ বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আদর্শের দ্বারা উজ্জীবিত হয়ে কতিপয় কিছু সাংগঠনিক ব্যক্তিত্ব
দেশের গোটা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সাধারণ হিন্দুদের বিভ্রান্ত করিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে রক্তাক্ত ও অশান্ত করার নীল নকশায় দেশ বিরোধী চক্রান্তে মেতে উঠেছে। অর্থাৎ তারা বাংলাদেশের 8% হিন্দু জনগোষ্ঠীকে 91% মুসলমানদের জনরোষের মুখে ফেলতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 8% বাঙালি হিন্দুদের বলি দিয়ে বিজেপি সরকার কি ফায়দা হাসিল করতে চায়? বস্তুত চীন এবং পাকিস্তানের মতো শক্তিকে উপেক্ষা করে বাংলাদেশ কিংবা বাংলাদেশের কোনো অঞ্চল দখল করার মতো সামরিক সামর্থ্য কিংবা প্রিপারেশন না থাকলেও বিজেপি এই বাংলাদেশের হিন্দুদের বলি দিয়ে এটাই প্রমাণ করতে চায় যে ভারতে তারা যে মুসলিম গণহত্যার যেই রাষ্ট্রীয় প্রস্তুতি নিচ্ছে কিংবা 30 কোটি ভারতীয় মুসলিম নিধনের অভিযান যে চলমান আছে তার যৌক্তিক ব্যাখ্যা বাংলাদেশের পরিস্থিতির আলোকে তারা তৈরি করতে চায়। অর্থাৎ যে কোনো মূল্যে যদি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় তাহলে ভারতে যে মুসলিম নিধন অভিযান চলমান আছে সেটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে যৌক্তিক এবং পার্শ্ব প্রতিক্রিয়ামূলক জবাব হিসাবে তারা ব্যাখ্যা করবে। আর এতে করে 100 কোটি ভারতীয় হিন্দুর মধ্যে দল মত নির্বিশেষে ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ জাগরণ ঘটবে এবং তারা হায়নার মতো 30 কোটি মুসলমানের উপর ভারতের 100 কোটি হিন্দু ঝাঁপিয়ে পড়বে। আর এটাকেই বিজেপি রাজনৈতিক ফায়দা হিসাবে মুসলিম নিধন অভিযানের মিশন হিসাবে কাজে লাগাতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন হিন্দু সমাজ বিজেপির এই উস্কানিতে পা দেবে না। হয়তো বিজেপির চর ও গুপ্তদের এটা জানা নাই যে এই দেশে জগৎ জ্যোতি দাস, চিত্তরঞ্জন দত্ত এবং ধীরেন্দ্রনাথ দত্তের মতো প্রকৃত দেশপ্রেমিক এবং জাতীয় বীরের জন্ম হয়েছে এই ভূমিতে। নজরুল ইসলাম বাবু, আপনারা দেখছেন বাংলাদেশ সিগন্যাল।